সেদিন রাতে আমার বন্ধুর বাসায় দাওয়াত ছিল। গভীর রাতে দাওয়াত খাওয়া শেষে আমার বন্ধুকে বিদায় দিয়ে আমি বাইরে বেরিয়ে আসলাম। রাত তখন 1টার কাছাকাছি হবে। আড্ডা দিতে দিতে অনেকটা রাত হয়ে গিয়েছে। আমি তাদেরকে বিদায় জানিয়ে আমার মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। আমার বাসা এখান থেকে 7-8 কিলোমিটার দূরে। অনেকটা রাত হয়ে গিয়েছে। মোটরসাইকেল নির্জন রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে। আমাকে যেতে হবে আমার কোয়ার্টারে। কোয়ার্টারটা বেশ খানিকটা দূরে হওয়ার কারণে আমি মোটরসাইকেলটা দ্রুত গতিতে টানতে শুরু করলাম। আর যেহেতু বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে, তেমন ভয় লাগছে না, কারণ আমার কাজই রাতের বেলা। আমার নাম শাহাবুদ্দিন। আমি ঠাকুরগাঁও সদর থানার এসআই। এখানে এসেছি বছর 1.5 হয়েছে। সর্বপ্রথম আমার পোস্টিং এসব গ্রাম্য এলাকাতেই হয়েছিল। এরপরে গিয়ে ঠাকুরগাঁও সদর থানায় পোস্টিং হয়েছে। গ্রামের ভেতরে একটা অজপাড়া গায়ে আমার সেই বন্ধুর বাসা। তার সঙ্গে পরিচয় হয়েছিল যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টের হলেও তার সঙ্গে আমার বেশ ভালো ঘনিষ্ঠতা ছিল। ঠাকুরগাঁয়ে আসার পরে তার সঙ্গে অনেকবার কথা হয়েছে। গত শুক্রবার তার সঙ্গে সদরে দেখা হয়েছিল। সে অনেক জোরাজুরি করলো যে ওই দিন রাতের বেলা, মানে আজকে রাতে আমাকে তার বাড়িতে খেতে যেতে হবে। তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান আছে। বাধ্য হয়ে যেতে হলো। অনেকটা রাত হয়ে গেল। আমি মোটরসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে আসছি। আমার বাড়ি ঢাকাতে। আমার বাবা ঢাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী। পুলিশের এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি পুলিশে জয়েন করেছি। কিন্তু আমার বাবা সম্পূর্ণ পুলিশের বিরুদ্ধে, যার কারণে বাবার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না। বাবা আমাকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। বলতেন, পুলিশের চাকরি ঘুষের চাকরি, এটা কেন করতে হবে? আরও কত বড় বড় চাকরি আছে, আর তোকে চাকরি বা কেন করতে হবে? আমার ব্যবসা সামলাতে তো পারিস। আমি বললাম, বাবা, আমি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা থেকে পড়াশোনা করে যদি চাকরি বাকরি না করি তাহলে কেমন হয়? আর পুলিশের চাকরিতে ক্ষতি কি? আমি যদি ঘুষ না খাই তাহলেই তো হলো, তাই না? আমি সেটা অটল রেখেছি। আমি একজন সৎ অফিসার। আমার এইসব বিষয়ে কেউ আমাকে কোনোভাবে জোরাজুরি করতে পারে না। আমার ছোট একটা বোন আছে এবং আমার ছোট একটা ভাই আছে। 4 জনের খুব সুখের একটা পরিবার। অনেক বছর হয়েছে বাড়িতে যাই না, কারণ ছুটি ছাড়া তেমন একটা পাই না। মাঝে মধ্যে যখন ছুটি পাই তখন বেড়াতে যাই। এদিকে আসামের চাপ একটু বেশি। এই সমস্ত জিনিস ভাবতে ভাবতে এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মাইলস্টোনে দেখলাম সদর আর মাত্র 7 কিলোমিটার বাকি। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, আমি যখন এসেছিলাম শহর থেকে দেখেছিলাম যে আমার বন্ধুর যে এলাকায় থাকে সেই এলাকায় 13 কিলোমিটার। কিন্তু আমি অনেকক্ষণ চলে এসেছি, তবুও যেন মাইলস্টোন শেষ হচ্ছে না। আমি গাড়ি আরও জোরে ভাগাতে শুরু করলাম। গাড়ি তখন 80 স্পিডে চলছে। আশপাশটা শুনশান। দূর থেকে ভয়ঙ্কর সব জন্তুর কাহুকানি এবং আকুতি ভেসে আসছে। খুবই জোরে জোরে চিৎকার করছে। গরমের এই সময়ে শিয়াল ডাকছে। জায়গাটা আসলেই খুব অদ্ভুত এবং খুব বিদঘুটে। যে কেউ দেখলে ভয়ে শিউরে উঠবে। খানিকক্ষণ বাদে আমি যে রাস্তাটি নামলাম সেই রাস্তাটা একটু ঘন এবং মরা গাছে পরিপূর্ণ। লাইট মারলে দেখে মনে হবে খুবই ভয়ঙ্কর। যে কোনো সময় গাছের উপর থেকে কেউ একজন গায়ের পর ঝাঁপিয়ে পড়বে, এমনই ভয়ঙ্কর একটা জায়গা। তবে আমার ভয় লাগছে না, কারণ এসব জিনিস দেখে আমি অভ্যস্ত। আর ভূতে আমি বিশ্বাস করি না, সেহেতু আমি গাড়িটা আরও জোরে ছোটাতে লাগলাম। জঙ্গল শেষ হওয়ার আগেই হঠাৎ করেই আমার গাড়িটা বন্ধ হয়ে গেল। তেল ফুরিয়ে গেল না তো? আমি গাড়িটা সাইডে দাঁড় করিয়ে ভালো মতো ফুয়েল ট্যাঙ্ক চেক করে দেখলাম, না, তেল তো ফুল অবস্থায় আছে। আমি অনেকবার বাইককে স্টার্ট দিতে গেলাম, কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। খানিকক্ষণ বাদে বাইক অটোমেটিক শাটডাউন হয়ে গেল। ব্যাটারি ডাউন হয়ে গেল না তো? অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। বাইকের একদম ইন্ডিকেটর সব কিছু চলে গিয়েছে। এমনটা তো হওয়ার কথা না। নতুন বাইক, মাত্র 6 মাস হয়েছে কিনেছি, কিন্তু এরকম হচ্ছে কিসের জন্য? আমি অনেকভাবে চেষ্টা করলাম স্টার্ট দেওয়ার, কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। বাইকের সামনের হেডলাইট সহকারে সমস্ত বাইকের ইঞ্জিন সহ সমস্ত স্টার্ট বন্ধ হয়ে গেছে। আমি একটা কি বিপদে পড়লাম। তারপর আবার এমন শুনশান জায়গা, অন্ধকার, চারিপাশে শুধুমাত্র অন্ধকার এবং নানান প্রাণীর ডাক শোনা যাচ্ছে। কি একটা ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় যে কেউ বিপদে পড়লে উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই। আর রাস্তা এতটা ফাঁকা যে গাড়িঘোড়া একটু কেমন একটা আসছে না। মফস্বল শহরের রাস্তা, এই রাস্তায় এত রাত্রেবেলা গাড়িঘোড়া চলাচল করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি তো বিপদে পড়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম জ্যোৎস্নার আলোয় রাস্তাটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, কিন্তু এত বেশি বিদঘুটে দেখা যাচ্ছে যে ভয়ে হাড়ি হিম হয়ে যাওয়ার মতো অবস্থা।
চারিপাশে কুহু কুহু করে বিভিন্ন পাখি ডাকছে, প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আসলেই একটু একটু করে ভয় লাগতে শুরু করলো। আমি ভাবলাম এই জঙ্গলের এরিয়াটাতে না দাঁড়িয়ে থেকে সামনের দিকে আগানো উচিত। আমি লক্ষ্য করলাম গাছের আড়াল থেকে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। এটা কি কোনো ভূতটুত হবে? আমার হাতে থাকা মোবাইলের টর্চ মারতেই সেই জিনিসটা গায়েব হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে স্থানটা ত্যাগ করার কথা চিন্তা করলাম। আমি গাড়ি ঠেলে নিয়ে সামনের দিকে যাচ্ছি। হঠাৎ করেই পেছন থেকে একটা গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। আমার প্রাণে যেন পানি আসলো। আমি গাড়িতে হাত বাড়াতেই গাড়িটা আমার সামনে সজোরে ব্রেক কষলো। গাড়ির ভেতরে কি আছে বোঝা যাচ্ছে না। গাড়ির মডেলটাও খুবই অদ্ভুত, খুবই পুরাতন আমলের গাড়ির মতো। তবে এরকম গাড়ি আমাদের এখানে কখনো আমি দেখিনি। দেখে মনে হচ্ছে বেশ দামি গাড়ি, পিসি বানানো হয়েছে এমন। গাড়ির লুকিং গ্লাসে টোকা দিতেই গাড়ির গ্লাসটা নেমে গেল। তারপর আমি গাড়ির ভেতরে যাকে দেখতে পারলাম তাকে দেখে আমার চোখ ছানাপাড়া হয়ে গেল। রাতের বেলা এরকম ভাবে এত সুন্দরী একটা মেয়ে গাড়ি চালিয়ে দিক দিয়ে যাবে, এত অসম্ভব। মেয়েটার চুলগুলো বাদামি রঙের, চোখের মণিগুলো গাঢ় নীল, দেখতে অসম্ভব রকমের সুন্দরী। এত সুন্দরী একটা মেয়ে গাড়ি চালাবে, সেটা কি সম্ভব? মেয়েটাকে দেখে আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। ভেবেছিলাম হয়তো কোনো পুরুষ মানুষ হবে, কিন্তু একটা মেয়ে মানুষ এরকম অদ্ভুত গাড়ি চালাচ্ছে দেখে অবাকই লাগলো। মেয়েটা আমাকে বলল, কি ব্যাপার, বিপদে পড়েছেন বুঝি? আমি বললাম, হ্যাঁ, বাইকটা একটু খারাপ হয়ে গিয়েছে, আমাকে কি একটু লিফট দেওয়া যাবে শহর পর্যন্ত? মেয়েটা বলল কি যে, উঠে আসুন। যদি লিফট না দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো আর আপনাকে বলতাম না, তাই না? উঠে আসুন। আমি গাড়ির দরজা খুলে উপরে উঠে বসলাম। অনেকবার কনস্টেবলকে ফোন দিয়েছি আমাকে এখান থেকে পিক করার জন্য, কিন্তু কনস্টেবল বেচারা ফোনই ধরছে না। এরা রাতের বেলা সম্ভবত গাঁজা টাজা খেয়ে ঘুমায়। কারণ হচ্ছে কোনো দিনই আমি ফোন দিয়ে এদেরকে সঠিক টাইমে পাইনি। যখন ফোন দিব তখন ধরবে না, ধরবে কিছুক্ষণ পরে গিয়ে ব্যাক করবে। বিষয়টা আসলে বিভৎস। অনেকবার তাদেরকে বলেছি এমনটা যেন না হয়। রাত বেলাতে যখন তদন্তে যাই তখন ফোন দিয়ে তাদেরকে পাই না। কি একটা অবাক বিষয়, আসলে বিরক্তিকর। আমি মোবাইলের স্ক্রিনে বারবার কনস্টেবলকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই সে ফোন ধরছে না। মেয়েটা আমাকে বলল, কোথায় থাকেন আপনি? আমি বললাম, এই তো শহরতলিতে। মেয়েটা বলল, ও আচ্ছা, এমনভাবে বলল যেন শহরতলি সে খুব ভালোভাবে চেনে এবং তার বাসা ওইখানেই। আমি বললাম, আপনার বাসা কোথায়? আর এত রাতে গাড়ি নিয়ে এভাবে যাচ্ছেন, ভয় করে না আপনার? মেয়েটা একটু হাসি দিয়ে বলল, ভয়? সেটা আবার কি জিনিস? মেয়েটা ড্রাইভিংয়ে ফোকাস করলো, আর আমি তো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, আশেপাশে তাকাইনি। গাড়ির ভেতরে খুব চমৎকার একটা স্মেল। আমি মেয়েটাকে বললাম, নাইস পারফিউম, খুবই চমৎকার ঘ্রাণ। পারফিউমটা কোথা থেকে কিনেছেন? আমার কাছে খুবই ভালো লেগেছে। মেয়েটা তখন বলল, এই পারফিউম পৃথিবীর কোথাও পাবেন না, এটা পৃথিবীর কোনো পারফিউম না। আমি বললাম, পৃথিবীর পারফিউম না মানে? মেয়েটা তখন একটু হেসে বলল, মজা করলাম আপনার সঙ্গে, শহরতলি বাজার থেকেই কিনেছি। মেয়েটা এই কথা বলার পরে বললাম, কোন দোকান থেকে কিনেছেন বলুন তো, আমি একটু কিনতে চাই। এত চমৎকার পারফিউম। মেয়েটার গা থেকেই পারফিউমের ঘ্রাণটা আসছে। খানিক্ষণ বাদে কনস্টেবল ফোনটা ধরলো। আমি বললাম, কি ব্যাপার, ফোন ধরো না কিসের জন্য? তোমাদেরকে কতবার ফোন দিয়েছি। আমার বাইক অমুক জায়গায় ওই রাস্তার ধারে পড়ে আছে, ওইখান থেকে পিক করে নিও, ঠিক আছে? আমি একজনের লিফট নিয়ে বাসায় যাচ্ছি, ওইখান থেকে কালকে সকালের জন্য বাইক আমি বাসায় দেখতে পাই নষ্ট হয়ে গিয়েছে, একজন মেকানিক নিয়ে যেও। কনস্টেবল বলল, আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি আমি। কনস্টেবলের সঙ্গে কথা বলার পরে ফোনটা পকেটে ঢুকিয়ে আমি সামনের দিকে তাকালাম। তাকিয়ে আমি সম্পূর্ণরূপে অবাক। সামনে কোনো রাস্তা দেখা যাচ্ছে না, শুধুমাত্র কুয়াশা আর কুয়াশা। এত ঘন কুয়াশা যে আমার মাথায় কিছু ঢুকছে না যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে নাকি আকাশের উপর দিয়ে যাচ্ছে গাড়ি। আমি মেয়েটাকে বললাম যে এই সময় গরমের মধ্যে এত কুয়াশা রাস্তায়? আমি অবাক হচ্ছি। মেয়েটা তখন বলল, অবাক হওয়ার মতো কিছু নেই, এইসব রাস্তায় এরকম কুয়াশা থাকেই, মাঝে মধ্যে না, সব সময় থাকে। আমি মেয়েটাকে বারবার দেখার চেষ্টা করছি, বারবার ঘুরে তার দিকে তাকাচ্ছি। মেয়েটা বোধহয় লজ্জা পাচ্ছে। আমি বললাম, আপনি দেখতে বেশ সুন্দর, আপনার বাসা কি ওইখানেই শহরতলিতেই? মেয়েটা তখন বলল, না না, আমার বাসা ওইখানে না, আমার বাসায়ই যাচ্ছি এখন, তারপর আপনার বাসায় নামিয়ে দিয়ে আসবো আমি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ বাদে আমি মেয়েটার পায়ের দিকে নজর করলাম, দেখলাম তার পায়ের ডিজাইনটা একটু ভিন্ন, সাধারণ অন্য কোনো মেয়ে মানুষের মতো নয়। একটা অদ্ভুত রকমের জুতা পরে আছে, সেই জুতাটার শেপও ভিন্ন। সাধারণত জুতার শেপ লম্বালম্বিভাবে হয়,
কিন্তু এই জুতার শেপ একটু চ্যাপ্টা ধরনের। আর মেয়েটা যে অ্যাপ্রনের টাইপের জামাটা পরে আছে সেটাও আমি কখনোই আমাদের এখানে দেখিনি। আমি বললাম, সুন্দর, আপনি বেশ ফ্যাশনেবল মনে হচ্ছে। মেয়েটা বলল, তা বটে বলতে পারেন, আমি বেশ সাজগোজ করতে পছন্দ করি। তারপর মেয়েটা সজোরে ব্রেক কষল। গাড়িটা যেখানে থামলো সেই জায়গাটার চারপাশে অন্ধকার এবং খুবই আজব দেখতে একটা জায়গা। সেখানে একটা বড় প্রাসাদের মতো জায়গা দেখতে পেলাম। আমি নিচে নামলাম। চারিদিকে তাকিয়ে দেখি কোনো রাস্তা নেই, শুধুমাত্র মাটি এবং দূরে দূরে একটু পাহাড় পর্বত দেখা যাচ্ছে। ঠাকুরগাঁর এই অঞ্চলগুলোতে ইন্ডিয়ার কিছু পাহাড় দেখা যায়। আমি বললাম, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? মেয়েটা গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে এই পাশে চলে আসলো, এবং সেটাও সেকেন্ডের মধ্যে, কারণ গাড়ি থেকে নামতে একটু সময় লাগে। আমি যখন নামলাম তখন দেখলাম সে স্টিয়ারিং চেয়ারে বসে আছে। খানিকক্ষণের মধ্যেই এই পাশে কীভাবে চলে আসলো সেটাই বুঝলাম না, ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এত দ্রুত কীভাবে আসলেন? মেয়েটা তখন বলল, কই, আপনার সামনেই তো আসলাম। তারপর আমি বললাম, এটা কোন জায়গা? মেয়েটা আমাকে বলল, এই তো, এটা আমাদের বাড়ি। আমি বললাম, ঠাকুরগাঁয়ের সমস্ত জায়গায় আমি চষে বেরিয়েছি, কিন্তু এইরকম বাড়ি তো এর আগে আমি কোথাও কখনো দেখিনি। এটা কোন জায়গা? আর চারপাশে এত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, সম্ভবত বর্ডারের সাইডের কোনো বাড়ি হবে। আমি মেয়েটাকে বললাম, এটা কি আপনাদের বাড়ি? মেয়েটা আমাকে বলল, হ্যাঁ, আমাদের বাড়িই তো, তাছাড়া আর কি হবে। আপনি চাইলে আজকে আমাদের বাড়িতে থেকে যেতে পারেন, সকাল হলে চলে যাবেন। আপনি শহরতলি যাবেন তো? শহরতলি আমার ড্রাইভার আপনাকে ছেড়ে দিয়ে আসবে, আপনি চিন্তা করবেন না। আর চাইলে আমাদের হসপিটালিটি গ্রহণ করতে পারেন। আমি চারিদিকে তাকিয়ে অবাক হচ্ছি। ঝুপড়ির মতো ছোট ছোট ঘর এবং চারপাশ ছাউনি দেওয়া, দূরে ছোট ছোট ঘরই দেখা যাচ্ছে, আর এই প্রাসাদটা ভীষণ বড়। আমি বললাম কি যে, না না, আমাকে চলে যেতে হবে, কালকে সকালে আমার ডিউটি আছে। মেয়েটা তখন বলল, ডিউটি মানে? আমি বললাম, ওহো, আপনাকে তো বলতে ভুলে গিয়েছি, আমি ঠাকুরগাঁও সদর থানার এসআই শাহাবুদ্দিন। মেয়েটা খানিকটা ভড়কে গেল, বলল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ তাহলে একজন পুলিশের কাছে বসে এসেছি, এজন্যই বুঝি এত কিছু জিজ্ঞেস করছিলেন। পুলিশের কাজই তো অবশ্য জিজ্ঞেস করা, ব্যাপার না। আমি বললাম, আরে না না, কি বলছেন, আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করতে যাবো কিসের জন্য? আপনি আমাকে উপকার করেছেন, তবে এখান থেকে শহরতলি মনে হয় বেশি দূরে না। মেয়েটা বলল, দূরে না, কিন্তু অনেক দূরে। আমার ড্রাইভার ছাড়া আপনাকে কেউ নামিয়ে দিয়ে আসতে পারবে না এত রাতে। আমি বললাম, হ্যাঁ, তা অবশ্য ঠিক, আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যাবে না। আর আচ্ছা, ঠিক আছে। তখন মেয়েটা বলল কি যে, ড্রাইভার সম্ভবত ওই পাশে গিয়েছে, খেতে টেতে যাবে হয়তো, আপনি ততক্ষণে ভেতরে বসতে পারেন। আমি বললাম, না না, এখানে ঠিক আছে, আমি গাড়ির মধ্যেই বসি। মেয়েটা তখন বলল, আরে না না, আপনি চলেন, ভেতরে গিয়ে বসবেন, তারপর খানিকক্ষণ বাদে একটু হসপিটালিটি গ্রহণ করুন, একটু চা খেয়ে তারপর যাবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন আর ড্রাইভারের আসতে যেহেতু দেরি হবে, আমি তাহলে যাই ভেতরে। মেয়েটার সঙ্গে আমি ভেতরে চলে গেলাম। বাইরে কিছু গার্ড দাঁড়িয়ে আছে, সিকিউরিটি গার্ডগুলোকে দেখতে অদ্ভুত। তাদের কানগুলো লম্বা লম্বা এবং তারা মাথায় এক ধরনের টুপি পরে আছে। এই ধরনের টুপি আমি আর আগে কখনো দেখিনি। আমি চারিদিকে শুধুমাত্র অবাক হয়ে তাকাচ্ছি। এখানের সামনে যে ফুল গাছগুলো আছে, সেই ফুল গাছগুলোও আমি কোনোদিন আগে দেখিনি। এটা কেমন জায়গা? আমি বললাম, আপনাদের বাড়িটা না খুবই অদ্ভুত, এরকম বাড়ি এর আগে আমি কখনোই দেখিনি, খুবই অদ্ভুত ডিজাইনের বাড়ি। এই কথা বলার পরে মেয়েটা বলল, আমি নিজে দাঁড়িয়ে থেকে বানিয়েছি। তারপর দুজন মেয়ে সদর দরজা খুলে দিল। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেই আমি দেখলাম বিরাট আলিশান প্রাসাদের মতো বাড়ি। এরকম বাড়ি সাধারণত আগেকালের রাজা বাদশাদের মতো হতো, কিন্তু এখন তো রাজা বাদশার আমল নেই। তাহলে এইখানে এরকম একটা বাড়ি আছে, আমি জানি না। বিষয়টা আসলেই রহস্যজনক, আমার কাছে খুবই রহস্যজনক লাগছে। আমি মেয়েটাকে বললাম, আপনার নামটাই তো জানা হলো না, আপনার নাম কি? মেয়েটা তখন জানালো, আমার নাম এত দ্রুত জেনে যাবেন? আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলছেন তাহলে বলেই ফেলি, আমার নাম এমা। আমি বললাম, খুবই সুন্দর নাম, একদম দেখতে আপনার মতোই, আপনার নামের মতোই সুন্দর। এই কথা বলার পরে এমা বলল কি যে, আপনি এখানে বসুন, আমি ভেতর থেকে আপনাকে চা দেওয়ার জন্য বলছি, আর আমি একটু ফ্রেশ হয়ে আসি, অনেক টায়ার্ড, অনেকটা দূরে গিয়েছিলাম তো, এসে আপনাকে সমস্ত কিছু বলছি আর আপনার সঙ্গে গল্প করব অনেকক্ষণ, ঠিক আছে? ড্রাইভারকে আমি বলে দিচ্ছি যেন দ্রুত আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিয়ে আসে। তারপর এমা উপরে চলে গেল। আমি শুধুমাত্র সিটের উপর বসে সমস্ত কিছু দেখছি। এখানের সোফাগুলো কেমন যেন ভিন্ন,
সবকিছু দেখতেই অদ্ভুত রকমের। কাঠ দিয়ে তৈরি এই ধরনের সোফা এর আগে আমি কখনো দেখিনি। চারিপাশে শুধুমাত্র বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস টানানো আছে। দেয়ালে যে জিনিসগুলো টানানো, সে জিনিসগুলো কোনো প্রাণীর মাথা হবে হয়তো। বড়দের আলিশান বাড়িতে এসব থাকাটা অস্বাভাবিক না। আমি উঠে সমস্ত কিছু দেখতে লাগলাম। খানিক্ষণ বাদে একজন লোক এসে আমাকে 1 কাপ চা দিয়ে গেল। চায়ের রং ভিন্ন, একদম গাঢ় লাল। দেখে মনে হচ্ছে 1 কাপ রক্ত আমাকে দিয়ে গিয়েছে। যে লোকটা আমাকে চা দিয়ে গেল সে লোকটা দেখতে ভীষণ অদ্ভুত, এবং সে আমার দিকে বারবার কেমন যেন আর চোখে দেখাচ্ছে। মাথায় ঘোমটা দেওয়া, চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছে। চোখ দুটোর রঙও খানিকটা লাল বর্ণ। সে আমাকে বলল, সাহেব, চাটা খেয়ে নিন। আমি চায়ে চুমুক দিতেই দেখলাম খুবই উপাদেয় এবং মিষ্টি এবং সুস্বাদু একটা চা। আমার খানিকটা ভালো লাগলো। 1 কাপ খেয়ে আরেক কাপ চেলাম। খুবই চমৎকার, এত স্বাদের চা এর আগে আমি কখনো খাইনি। তারপর আরেক কাপ খাওয়ার পরে আমার যেন কেন খেতেই মন চাচ্ছিল। চায়ের পিপাসা কোনোভাবেই মিটছিল না। আমি চা খাচ্ছিলাম, ঠিক তখনই ওপর থেকে দেখলাম এমা সুন্দর একটা ড্রেস পরে নিচে নেমে আসছে। দেখতে যেন স্বর্গীয় অপ্সরার মতো লাগছে। এমা মেয়েটা দেখতে আসলেই অদ্ভুত রকমের সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখেছি কিনা আমার মনে পড়ে না। মেয়েটাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে। ভালো হয়েছে বিয়ে করিনি। যদি এই মেয়েটার সঙ্গে কোনো কিছু হয় তাহলে মেয়েটাকেই বিয়ে করব। তবে এত বড়লোক ঘরের মেয়ে আমাকে বিয়ে করবে কিনা কে জানে। মনে মনে সব কি ভাবছি আমি সব ভাবনা ছেড়ে ফেললাম। তারপর এমা নিচে আসলো। আমি তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। বললাম, কি ব্যাপার, এত সুন্দর লাগছে আর এত চমৎকার একটা জামা পরে আসলেন, ব্যাপার কি? মেয়েটা তখন বলল, ব্যাপার কিছু না, আমি বাসাতে এই ধরনের জামা কাপড়ই পরি। সাদা রঙের ফুটফুটে চমৎকার দেখতে একটা জামা, এবং এমার গায়ে সেটা খুব ভালোভাবে মানিয়েছে। জামা থেকে যেন মুক্তগুলো চিকচিক করছে আলো পেয়ে। তারপর এমা তার হাত বাড়িয়ে দিল, বলল কি যে, আসুন আপনাকে ওপরে নিয়ে আমার সমস্ত কিছু দেখাই। সমস্ত কিছু দেখাতে আমার ভালো লাগে। এখানে যারাই আসে তাদেরকে আমি এসব জিনিস দেখাই, খুবই চমৎকার লাগে আমার কাছে। এমার হাত ধরে আমার নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি চলে আসলো, একটা রোমান্টিক অনুভূতি। এমা আমাকে হাত ধরে উপরে নিয়ে গেল। তারপর একে একে সমস্ত পেন্টিংগুলো দেখাতে লাগলো যেগুলো তার প্রিয়। কিন্তু পেন্টিংগুলোর আগা মাথা আমি কিছুই বুঝতে পারছিলাম না। এগুলো কেমন পেন্টিং? দেখতে খুবই বিভৎস এবং ভয়ঙ্কর। তবে এমা বলল, এগুলো খুবই চমৎকার আর্ট। মোনালিসা দা ভিঞ্চির মতো এরকম আর্টগুলোও খুবই কদর পায়। একটা মিউজিয়াম থেকে কিনেছিলাম। আমি বললাম, ও আচ্ছা, দেখতে খুবই চমৎকার। মোবাইলটা বের করে আমি একটা আর্টের ছবি তুললাম। পরবর্তীতে আরেকটা আর্টের ছবি তুলতে যাব, তখন এমা আমাকে থামিয়ে দিয়ে বলল, এগুলোর ছবি তোলা যাবে না, এগুলো শুধুমাত্র লিমিটেড এডিশন, আমার কাছেই আছে। তবে একটা ছবি যে আমি তুলে ফেলেছি সেটা এমা দেখেনি। তারপর আমি উপরে গেলাম। উপরে গিয়ে একটা কক্ষে দাঁড়িয়ে আছি। সেই কক্ষ থেকে দূরে একটা পরিত্যক্ত জায়গা দেখা যাচ্ছে। আমি বললাম কি যে, এমা, এই পাশে কি? সে বলল, এই পাশে একটা পুরাতন কবরস্থান আছে, অনেক বছর ধরে এখানে আছে। কবরস্থানের ওপরেই এই বিল্ডিংটা করা ছিল। পরবর্তীতে কবরস্থান আস্তে আস্তে ওদিকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে অল্প একটু পড়েছিল। আমি বললাম, এটা কি করা ঠিক হয়েছে? বিল্ডিং একটু ছোট করলে কি হতো, এটা তো অনেক বড় ভবন। এমা বলল, ঠিক আছে, তবু আমাদের জায়গা আমরা ছেড়ে দেবো কিসের জন্য? তারপর এমা আমার হাতে একটা পানীয় দিল, খুবই চমৎকার একটা গ্লাসে ভরে। বলল কি যে, এটা খেয়ে নিন, খুবই চমৎকার। আমি বললাম, আমি মদ খাই না। এমা তখন বলল, এটা মদ না, এটা একটা স্বর্গীয় পানি, আপনি খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। তারপর এমার হাত থেকে সেই গ্লাসটা আমি নিলাম, নিয়ে খেলাম। দেখলাম যে চাটা দিয়েছিল সেই চায়ের থেকেও খুবই চমৎকার স্বাদের পানীয়। আমি এমাকে বললাম, আপনি কি এখানে একাই থাকেন? এমা বলল, থাকি একাই, তবে বাবা মা অন্য কোথাও থাকে, আর এই চাকর বাকর এসব নিয়ে আমি আছি। এমা এই কথা বলার পরে তাকে দেখতে এত চমৎকার লাগছিল, সে আসমানে জ্যোৎস্নার দিকে তাকিয়ে আছে। আমি ফোনটা বের করে বললাম কি যে, এমা, আসো আমরা একটা ছবি তুলি, এই স্মৃতি থাকুক বহু বছর, কবে আবার দেখা হবে না হবে। এমা প্রথমে রাজি হলো না। তারপর আমি এমার সঙ্গে একটা সেলফি তুললাম, শুধু একটা নয়, কয়েকটা তুলে ফেললাম। ততক্ষণে আমার মাথাটা ঝিমঝিম করা শুরু করেছে। আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। সেলফিগুলো না দেখেই আমি পকেটে ফোনটা ঢুকিয়ে ফেললাম। তারপর গ্লাসটা তুলে বললাম, সরি, ভুল হয়ে গিয়েছে। নিচে পড়ে গ্লাসটা ভেঙে গেল।
গ্লাসটা ভাঙার পরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, গ্লাসের মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে। এ আবার কেমন জিনিস? তারপর এমা বলল, ব্যাপার না। তারপর এমা আমাকে সাথে করে তার বেডরুমে নিয়ে গেল। তার বেডরুমটা দেখতে অসম্ভব রকমের সুন্দর। আমার মাথাটা ঝিমঝিম করা শুরু হয়ে গিয়েছে। সে বলল, এটা তো মদ না, তাহলে অন্য কোনো কিছু, এরকম ঝিমঝিম করছে কিসের জন্য মাথা? তারপর এমা আমাকে আরেকটু ঢেলে দিল। খেতে খুবই ভালো লাগছিল। আমি খেতে শুরু করলাম। খানিকক্ষণ বাদে অদ্ভুত দেখতে একটা লোক এসে বলল, মেম সাহেব, সময় হয়ে গিয়েছে। এটা বলার পরে আমি বললাম, কিসের সময়? ততক্ষণে আমি মাতালের মতো হয়ে গিয়েছি। লোকটা খুবই অদ্ভুত দেখতে, তার চোখগুলো রক্তবর্ণ এবং সে শুধুমাত্র অদ্ভুতভাবে তাকায়। ততক্ষণে আমার ভারসাম্য অনেকটা আমি হারিয়ে ফেলেছি। এমা আমার কাছে আসলো, বলল কি যে, আসো একটু নৃত্য করি, একটু ড্যান্স করি। এমা আমাকে ধরে নাচা শুরু করলো। আমি এমার এত কাছাকাছি চলে গেলাম যে আমার কোনো কিছু খেয়ালই থাকলো না। আমি তখন অর্ধমাতাল, সমস্ত কিছু বুঝতে না পারলেও অর্ধেক কিছু বুঝতে পারছি। ও আমাকে ধরে ডান্স করছে, আমি ওকে ধরে রেখেছি। এমার কোমরে যখন হাত রাখলাম, নরম এই সিক্ত কোমর আমার হাতকে যেন পুড়িয়ে দিচ্ছিল। এত নরম কোমর এর আগে আমি কখনো ধরিনি। আমি তার মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। খানিকক্ষণ বাদে নৃত্য করার শেষে আমি নিজেই এমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়ে ফেললাম। কারণ এত সুন্দর গোলাপি ঠোঁট, এত সামনাসামনি, এত কাছাকাছি, যে কোনো পুরুষ পিছলে যাবে। এমাও আমাকে চুমু খেতে শুরু করলো। তারপর খানিকটা লজ্জা পেয়ে আমি পেছনে সরে আসলাম। এমা আমার কাছে আসলো, আমাকে আরেকটু পানীয় দিল। আমি খেতে শুরু করলাম। আমার কাছে মনে হচ্ছিল আমি একটা স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। খানিকক্ষণ বাদে এমা আমাকে বলল, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, যে জায়গাটা আমার খুবই প্রিয়। তারপর এমা আমার হাতটা ধরলো। আমি দেখছি যে আমি হাওয়ায় ভাসছি, এক প্রকার শূন্যে ভাসছি। তারপর এমা আমাকে উড়িয়ে নিয়ে এসে এমন একটা জায়গায় নিয়ে আসলো, যে জায়গায় একটা বিছানা পাতা, চারপাশে শুধুমাত্র প্রকৃতি এবং ফুলের বাগান। চারপাশ শুধু ফুল আর ফুল। একটু আগেই যেখানে রাত ছিল সেটা এখন দিন হয়ে গিয়েছে। আমার মাথায় মনে হচ্ছে মাদকের নেশা চড়ে গিয়েছে, যার কারণে আমি রাতকে দিন দেখছি। তবে বিষয়টা আমার কাছে খুবই মজাদার লাগছে, কারণ আমি তখন নিজের মধ্যে নেই, মাতাল অবস্থায় শুয়ে আছি। এমা আমাকে সমস্ত কিছু দেখাতে লাগলো, চারিপাশের ফুল, চারিপাশের উদ্যানগুলো, এবং সেই উদ্যানের নিচে একটা ড্যাফোডিল ফুল গাছ। তারপর সেই পাশে চেরি ফুল গাছের নিচে একটা খাট পাতা। চেরি ফুলের উপর থেকে, মানে গাছ থেকে চেরি ফুল একটু একটু করে ছিঁড়ে বিছানার উপর পড়ছে। এমা আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর সে আস্তে আস্তে করে তার শরীরের সেই সাদা কাপড়টা খুলে আমার কাছে আসলো। এমা আমার ঠোঁটে ঠোঁট রাখলো। খানিকক্ষণ বাদে এমা তার সমস্ত কাপড় খুলে আমার উপর চড়ে বসলো। তারপর সে আমাকে আদর করতে শুরু করলো। আমি লক্ষ্য করলাম এমার বুকের স্তরটা স্বাভাবিক না, খানিকটা অস্বাভাবিক। তার বুকে দুটো স্তনের জায়গা একাধিক স্তন রয়েছে। বিষয়টা দেখে আমার কাছে খানিকটা খটকা লাগলো, কিন্তু ততক্ষণে আমি পুরো মাতাল হয়ে গিয়েছি। আমি এমার স্তনে হাত রেখে বললাম, এগুলো এতগুলো কেন? ততক্ষণে বুঝতে পারলাম হয়তো নেশার ঘোর অনেকগুলো হয়ে গিয়েছে, অনেকটা হয়ে গিয়েছে, কারণ অনেকটা মদ খেয়ে ফেলেছি, যার কারণে হয়তো দুটোর জায়গায় একাধিক দেখছি। কিন্তু এই মেয়েটার শরীর অন্য 5টা সাধারণ মেয়ে মানুষের মতো নয়। তার হাতের কাছে ডোরাকাটা কিছু আছে, আর তার পিঠে এক ধরনের জালির মতো কিছু একটা আছে। দুই পাশে ডানা থাকলে যেরকম জালি থাকে, ঠিক সেরকম জালি। আমি দেখে অবাক হচ্ছিলাম, হয়তো ভাবছিলাম এটা হয়তো স্বপ্নের ঘোরে বা মদের ঘোরে নেশার ঘরে হচ্ছে। বিষয়টা এমনটাই হওয়াটা স্বাভাবিক ছিল। তারপর এমা আমার বুকের উপর শুয়ে পড়ল। আমি মনে হচ্ছিল স্বর্গীয় একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার সঙ্গে কি হচ্ছে? এটা কি স্বাভাবিক নাকি কি? মাতাল অবস্থায় এগুলো করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। খানিকক্ষণ বাদে আমার চোখ জড়িয়ে আসলো। আমি মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে গেলাম। এমা আমার বুকে শুয়ে আছে, আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। আমার চোখ ঠান্ডায় জড়িয়ে আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ লক্ষ্য করলাম খাটটা অনেক জোরে জোরে দুলছে। কিন্তু খাটটা তো জোরে জোরে দুলবে কিসের জন্য? অনেক জোরে জোরে দুলছে এবং আসমান থেকে বৃষ্টি পড়ছে। আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়লাম। তারপর আমি যেটা দেখলাম কনস্টেবল আমাকে ডাকছে। আমি শুয়ে আছি কবর স্থানের একটা পাটাতনের উপর, আর বৃষ্টি নয়, কনস্টেবল আমার মুখে পানি ছিটিয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বললাম, আমি এখানে? বুঝতে পারলাম না এখানে কিসের জন্য। আমি তো ছিলাম। মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো, খানিকটা ব্যথাও করছে।
আর আমি এখানে কিসের জন্য? আমার গায়ে সেই কাপড়টা অদ্ভুতভাবে পরানো। আমি উঠে সঙ্গে সঙ্গে শার্টটা পরে নিলাম। কনস্টেবলকে বললাম, কি ব্যাপার, আমি এখানে কিসের জন্য? এই কবরস্থানের পাশে একটা রাজপ্রাসাদ ছিল না? আর এখানে সেই বাড়িটা কোথায় গেল? আর এই পাহাড়গুলো কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন কনস্টেবল বলল কি বলছেন স্যার? আপনি গতকালকে তো আমাকে ফোন দিয়ে বললেন বাইক নিয়ে আসতে। বাইক তো নিয়ে আসলাম, কিন্তু আপনারা তো খুঁজে পাইলাম না। আমি কনস্টেবলকে আবার বললাম, এখানে বিশাল একটা রাজপ্রাসাদ ছিল না? এখানে বড় বড় দুটা গাছ ছিল, এখানে অদ্ভুত অদ্ভুত সব রক্ষীরা দাঁড়িয়েছিল, আর ওইখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল যে গাড়িতে আমি এসেছিলাম। কনস্টেবল তখন বলল, স্যার এখানে কোনো বাপের জন্মেও কোনো প্রাসাদ ছিল না। আমি এখানে 8 বছর ধরে আছি। আপনি এগুলো কি বলতেছেন স্যার? আপনার মাথা টাথা ঠিক আছে নাকি? রাইতে কি কোনো কিছু খাইছেন নাকি? আমি রেগে গিয়ে বললাম, অদ্ভুত কথা বলবো না। কোনো কিছু খাইছি মানে? আমি কনস্টেবলকে আবার বলতে লাগলাম, এখানে তো এগুলো ছিল। কনস্টেবল বলল স্যার আপনি এখানে ঘুমাইতেছিলেন কিসের জন্য? আপনি জানেন এখন বাজে বেলা 11:30। আপনি অফিসে যান নাই? ওসি স্যার রাইগা আছে, সেজন্য আপনারা খুঁজতে পাঠাইলো। আপনি বলছিলেন যে কালকে আপনি বাসায় যাবেন, কিন্তু আপনি তো বাসায়ও যান না। আপনার বাসায় গিয়ে পাই নাই। পরে ভাবলাম যে আশেপাশে খুঁজি। আপনার বাইকটা তো ওই গ্যারেজে দিয়ে আসছি, আর এসে দেখি আপনি এখানে ঘুমাই আছেন। আপনারা খুঁজতে খুঁজতে সকাল থেকে আমাদের অবস্থা খারাপ। আমি বললাম, এখানে সত্যিই তেমন কিছু ছিল না? তাহলে গতকালকের সেই মেয়েটা, সেই গাড়ি, সেই অদ্ভুত জায়গা, দিন রাত হয়ে যাওয়া, সেই চা মদ, তাহলে ওসব কি ছিল? আমার গা হিম হয়ে আসলো। এই কথা ভাবার সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে গতকালকে আমি কোথায় গিয়েছিলাম? আমার মাথায় কিছু ঢুকছে না। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তাহলে গতকালকে কোথায় গিয়েছিলাম আমি কনস্টেবলকে বললাম, গতকালকে তো আমি এখানে গিয়েছিলাম, এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মধ্যে একটা মেয়ে। কনস্টেবল তখন বলল, আপনিও তাহলে সেই পিচাসের পাল্লায় মনে হয় পড়েছিলেন। আমি বললাম, পিচাস মানে? পেতনি মানে? কি বলছো তুমি? তখন কনস্টেবল বলল এখানে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটতো, সেটা অনেক বছর আগে, কিন্তু এতদিন পরে এরকম ঘটনা, এটা আমি বলতে পারবো না। এটা আপনি সম্ভবত একটা তান্ত্রিক আছে, তার কাছে যান, উনি সব বিষয়গুলো ভালো মতো বলতে পারবে। আমি জাস্ট উড়ো খবর শুনেছি অনেক বছর আগে এখানে নাকি কোনো পেতনি কাউকে মেরে ফেলতো। আমি বললাম, আমি কি মারা গেছি? কোনো পেতনি আমাকে মেরে ফেলছে? অদ্ভুত কথা বলো তুমি। তখন কনস্টেবল বলল, না স্যার, সম্ভবত কালকে কোনো ভূত পিরাতের পাল্লায় পড়ছিলেন। যাই হোক, এই যাত্রায় বাইসা গেছেন। চলেন, ওসি স্যার বৈশা আছে, আপনারা থানায় যেতে হবে। আমি দ্রুত গাড়িটা নিয়ে থানায় গেলাম। বললাম স্যার আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, আমি কালকে আসি, খুবই মাথা ধরেছে। ওসি স্যার বলে, তোমার তদন্তের ফাইলগুলো তো এখনও দাওনি। আমি বললাম, স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি মেন্টাল অনেক ডিস্টার্ব আছি, আমি কালকে সব কিছু জমা দিয়ে দিব। তারপর আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে সেই তান্ত্রিকের খোঁজ করলাম, কোথায় আছে সেই তান্ত্রিককে খুঁজে পাওয়া গেল না। 2 দিন ধরে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছে, সে কোথায় কখন থাকে কেউ বলতে পারে না। কনস্টেবল তাহলে কি ভুল কথা বলল? আর আমি স্বপ্নে দেখিনি, এটা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ আমি ওই কবরস্থানের ওইখানটা রাত্রেবেলা দেখেছিলাম। তারপর প্রথম 2 রাত আমার ঘুম হলো না। আমি ভাবলাম কি করা যায়। পরের দিন আমার দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি কনস্টেবল এবং একজন অদ্ভুত দেখতে লোক দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, তুই তাহলে সেই লোক? আমি বললাম, আমি তাহলে সেই লোক মানে? তান্ত্রিক তখন বলল, তুই অনেক ভাগ্যবান যে তুই তার দেখা পেয়েছিস। এটা সবাইকে দেখা দেয় না, কয়েক বছর পর পর এমনটা ঘটনা ঘটে। গতকালকে তুই যার সঙ্গে ছিলি সে কে আমি জানি, এবং আমি জানি তোর মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোকে দিব। চল ভেতরে চল। তারপর আমি দরজাটা লাগিয়ে দিলাম। কনস্টেবল সেখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি বাইরে যাও, আমি ওর সাথে পার্সোনালি কথা বলবো। তারপর সে বাইরে চলে গেল। কনস্টেবল চলে যাওয়ার পরে সেই তান্ত্রিক আমাকে যে ঘটনাটা বললেন সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তান্ত্রিক আমাকে বলল, গতকাল তুই যার সঙ্গে ছিলি এবং যার সঙ্গে তুই শারীরিক সম্পর্ক করেছিস সে হচ্ছে একটা মেয়ে জিন। ওর কাজই এইটা, ও এগুলোই করে বেড়ায়। ওকে ধরার জন্য আমি বহু বছর ধরে চেষ্টা করছি, কিন্তু ও মাঝে মধ্যেই এরকম এসে হুট করে চলে যায়। তান্ত্রিকের মুখ থেকে এই ঘটনা শোনার পরে, এই কথা শোনার পরে আমি ভীষণ রকম চমকে গেলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কালকে রাতে তাহলে আমি 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 কার সঙ্গে ছিলাম? একটা জিন মেয়ের সঙ্গে, একটা পরীর সঙ্গে।
তান্ত্রিক বলল কি যে, ভাগ্য ভালো তোকে ছেড়ে দিয়েছে, তবে এর আগে যতগুলো ছেলের সঙ্গে সে এরকমটা করেছে কোনো ছেলেকেই সে ছাড় দেয়নি, সে তার সঙ্গে করে নিয়ে গিয়েছে, কিন্তু তোকে কেন ছেড়ে দিল আমি সেটাই বুঝতে পারলাম না। আমি অনেক বছর ধরে তাকে ধরার চেষ্টা করছি। আমি বললাম, আমি তো জানি না কি কেন কেন আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে তো নিয়েও যেতে পারতো, তাই না? তখন সেই তান্ত্রিক বলল কি যে, এই জিনটা অনেক দুষ্টু একটা মেয়ে জিন বা পরী যেটাকে বলে। ও মাঝে মধ্যেই সুন্দর সুন্দর ছেলেদেরকে তুলে নিয়ে তার রাজপ্রাসাদে নিয়ে যায়, যেখানে সে থাকে। সেটা কোথায় আছে আমার জানা নেই, তবে আশেপাশেই কোথাও একটা জায়গায় আছে যেখানে কিনা ওরা থাকে। সুন্দর সুন্দর ছেলেদেরকে এভাবে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে তার নিজের কাজে ব্যবহার করে, নিজের শারীরিক চাহিদা মেটায়। এভাবেই করেই ও এগুলো করে বেড়ায়। গতরাতে তোর সঙ্গেও এরকমটাই হয়েছিল এবং তোকে ধরে নিয়ে সেখানে তোর সঙ্গে এমনটা করেছে। তবে মজার বিষয় হচ্ছে, তোকে ও ছেড়ে দিল কিভাবে? ঠিক তখনই তান্ত্রিক আমার গলায় একটা তাবিজ দেখতে পেল। তাবিজটা আমার মা আমাকে দিয়েছিল, কারণ হচ্ছে আমি রাত বেরাত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এই তাবিজের মধ্যে কিছু দোয়া লেখা আছে যেগুলো কিনা ভূত প্রেত আত্মা এবং জিন এই ধরনের জিনিস থেকে দূরে রাখে। গতকালকে তাহলে এই তাবিজের কারণে ও আমাকে নিয়ে যেতে পারেনি। আমি যখন ওর সেসব ঘটনা মনে করি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তান্ত্রিকের এই কথা শোনার পরে ঠিক তখনই আমার মোবাইলের কথা মনে পড়ে যে আমি ছবি তুলে রেখেছিলাম মেয়েটার। আমার কেন যেন বিশ্বাস হচ্ছিল না। আমি সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে ছবিটা বের করলাম। বের করে দেখে আমি সম্পূর্ণরূপে অবাক হয়ে গেলাম। তান্ত্রিক সত্য বলেছে, কারণ হচ্ছে আমার পাশে একটা অদৃশ্য কালো ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো এমার সঙ্গেই ছবি তুলেছিলাম। এমা কালো একটা অদৃশ্য ছায়া কিভাবে হলো? সে নিশ্চয়ই তাহলে একটা জিন, এবং সে তার চাহিদা মেটানোর জন্যই আমাকে ধরে নিয়ে গিয়েছিল, এবং সম্ভবত আমাকে সে তার এলাকায় নিয়ে যেতে পারত, সারা জীবন বন্দি করে রাখতে পারত, যেমনটা আমাকে এই তান্ত্রিক বলল। বিষয়টা আমার কাছে ভীষণ ভয়ঙ্কর। আমি সঙ্গে সঙ্গে এই ছবিগুলো ডিলিট করে দিলাম, কারণ যতবারই এই ছবিগুলো আমার চোখের সামনে ভাসছে ততবারই আমি ভয়ে শিউরে উঠছি। গতকালকের এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। তারপর বেশ কিছুদিন আমি রাতে ঘুমাতে পারতাম না, আমার ভীষণ ভয় করত। তারপর আমি ছুটি নিয়ে বাড়িতে চলে যাই। বাড়িতে যাবার পরে আমার মা আমাকে দেখে বুঝতে পারে যে আমার পর নিশ্চয়ই কোনো জিনের আছর হয়েছিল। শুধুমাত্র মায়ের এই তাবিজের কারণেই আমি বেঁচে গিয়েছি। তারপরে বেশ কিছুদিন আমার সাথে এরকমটা ঘটে এবং আমি রাত্রেবেলা বাজে বাজে সব স্বপ্ন দেখতাম। তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। সার্ভিসের ওই ঘটনার পরে 12 বছর পেরিয়ে গিয়েছে। এখনও মাঝে মধ্যেই ওই ঘটনা মনে পড়লে আমার গায়ের মধ্যে শিউরে ওঠে। একটা পরী আমাকে নিয়ে যেতে চেয়েছিল, এবং যদি নিয়ে যেত তাহলে হয়তো এতদিন আমি এইখানে থাকতে পারতাম না পৃথিবীতে, এবং আপনাদের সঙ্গে আমার জীবনের ঘটনাটাও শেয়ার করা হতো না। প্রিয় দর্শক, শাহাবুদ্দিনের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমনই সব চমৎকার ঘটনা আপনারাও পাঠাতে পারেন। আপনাদের জীবনের কারো যদি ঘটে থাকে, অথবা আপনাদের আশেপাশে কারো যদি ঘটে থাকে, আমাদেরকে লিখে জানাতে পারেন। এতক্ষণ কণ্ঠে আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট। আমার কণ্ঠে আপনাদের গল্পগুলো শুনতে কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এমনই চমৎকার সব ঘটনা আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। আর আপনারা যদি ঘটনা পাঠাতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের ঠিকানা দেওয়া থাকবে এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে আপনাদের জীবনের ঘটনাগুলো পাঠাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে কোনো নতুন গল্প নিয়ে, অন্য কারোর জীবনের ঘটনা নিয়ে। আর যাবার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের দুটো চ্যানেল দ্য মেগাবক্স এবং দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।